আসসালামু আলাইকুম। তো আমরা আব্দুল্লাহর আম্মুর শুরু থেকে গল্পটা শুনবো যে আব্দুল্লাহর আম্মু সেই 15 থেকে 20 বছর আগে যখন এই রোগ নিয়ে আসলে কি বলবো, এখন যেহেতু আমরা এখনকার স্পেশাল মা, আমাদের যদি এই লড়াই করতে হয় তাহলে 15-20 বছর আগে আরো কত কষ্ট ছিল। তো তার সেই গল্পটা আমরা শুনবো যে আসলে সে কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করে আব্দুল্লাহকে এই পর্যন্ত নিয়ে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো আপনার ছেলের যে শুরুতে যখন সমস্যা হয়েছিল তখন আপনার অনুভূতি কেমন ছিল, যদি আমাদের দর্শকদের একটু বলতেন। প্রথমত যখন ডাক্তার আমি দেখাইছি তখন তো এই রোগ সম্বন্ধে ধারণা ছিল না, বা এই রোগ আমরা শুনিও নাই কোনোদিন নাও। তখন এক ডাক্তার বলছিল যে ওর ঘাড়ের রগটা খাটা, মানে ছোট। তো ওই কথা শোনাতেই রাবু তো আমার পাশে ছিল না, উনি ছিল বাহিরে। তো ওখান থেকে ও কান্না করছে যে আমার ছেলের ঘাড়ের রগ ছোট। আমি এখান থেকে কান্না করছি, মানে আমরা একটু ভয় পেয়েছিলাম অনেক। কিন্তু পরবর্তীতে দেখি যে না, ঘাড়টা শক্তই হইতেছে না, বা বসতেছে না, মানে ওর বয়সী বাচ্চারা হাঁটতেছে, দৌড়াইতেছে, ও বসতেছে না। হ্যাঁ, তখন ওর বয়স ছিল 1 বছর। 1 বছর মানে যখন ঘাড় ছোট ছিল ওই সময় দুই একটা বাচ্চা হাঁটি হাঁটি পা করে হাঁটে, কিন্তু ও সেখানে বসতেছে না। তো আমার ছেলেটা আবার ছিল অনেক স্বাস্থ্যবান, অনেক ফর্সা, বা একটু গ্রোথ ভালো। এর জন্য সবাই বলতো যে ও হয়তো কোলে কোলে থাকার কারণে বসতেছে না, এই কথা বলতো। তো যখন 9 মাস বয়সে শুনলাম যে ঘাড়ের রগ খাটো, তখন আমরা তো মেনে নিলাম যে ওইটাই। কিন্তু না, তারপরও আমি থামি নাই। তারপরও ডাক্তার যখন আবার দ্বিতীয়বার আমি ডাক্তারের কাছে ঢাকা নিয়ে আসলাম, ওইটা হচ্ছে আপনার সিদ্ধেশ্বরী লেন, ঢাকা ডিগ্রি কলেজের সামনে কল্যাণী একটা হাসপাতালে। হ্যাঁ, ওইখানে দেখানোর পরে নাম ছিল ডাক্তারের মাইনুর রহমান। তো উনি প্রথমত আমার রোগটার নাম বললো, যেটা নাম বললো যে সেরিব্রাল পলসি রোগ। সেরিব্রাল পলসি, হ্যাঁ, আসলে সেই সময় তো এই রোগী কম দেখা যেত। সেরিব্রাল পলসি বলছে, পরও আমরা ভালোভাবে বুঝি নাই যে রোগটার নাম কি, কিন্তু রোগটা আসলে কি। তারপরে যখন নিয়ে আমারে ওইটা আপনার অবজার্ভ করলো, আমারে আপনার থেরাপি দেখাই দিল। থেরাপির নামও জানতাম না, তো থেরাপি দেখাই দিল, এইভাবে করবেন ওইভাবে করবেন, বাচ্চার সাথে এই করবেন সেই করবেন। তখনও তারপরও আমি কনফিউজ যে আসলে কি 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 বলে ভালোভাবে বুঝি না, করতে পারি না। তখন আমার বুঝাইলো যে প্রতিবন্ধিতা, বুঝেন আপনি, আপনার বাচ্চাটা প্রতিবন্ধী। ঠিক তখনকার যে মুহূর্তটা আমি আজও ভুলতে পারি না। আমার কাছে মনে হয়েছিল যে আমি একটা প্রচন্ড বড় এক সাগর, যেটা মানে কোথাও কুল কিনারা নাই, আমি মাঝখানে পড়ে গেছি। বয়স কত? হয়তো বা 1.5 বছর। না, ওর 1 বছর বয়স তখন। 1 বছর বয়সে যখন, তখন তো একটা মানে এর আগে তো বোঝা যায়নি। তাই 1 বছর বয়সে যখন আমি শুনলাম যে ও প্রতিবন্ধী, তখন আমার কাছে মনে হলো যে আমি হয়তো এই কোথাও যাই আমি কুল কিনারা আর পাবো না, এরকমই আমার মনে হয়েছিল। আমি আমার বাচ্চা নিয়ে শুধু কান্না করতাম, আর কিছুই ছিল না আমার জীবনে, শুধু কান্না ছাড়া। আমি হয়তো চিকিৎসা চিকিৎসা করছি, কিন্তু আমি তো ভালোভাবে বুঝি না রোগের চিকিৎসা কি, এটা কিভাবে কি করা লাগবে। তখন আমি প্রতি 6 মাস 1 মাস পর পর তারা যাইতে বলছে। তাই আমি বাসার এসে যৌথ ফ্যামিলি, বাড়ির বড় বউ, আমি যাইতে পারতাম না রেগুলারলি। তারপরে 3 মাস পরে যাইতে বলছে, সেটাও যাইতে পারি না। 6 মাস পর যাইতে বলছে, সেটাও আমি যাইতে পারতাম না। তারপর চেষ্টা করতাম যে আসলে দেখি এটা কি করা যায়। তা আমার বাবার বাড়ির ফ্যামিলি থেকে ওরা বলছে যে আসলে তুমি এটা নিয়ে বসে থাকলে সমস্যা, বাচ্চাটার একটা ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। ও এরকম হইলো, ওর অবশ্যই চিকিৎসা আছে, অবশ্যই ও ভালো হইতে চেষ্টা করবো। এরকম বাচ্চারা অনেক প্রতিভাবান হয়, ওদের অনেক জ্ঞান হয়। আসলে আমার ছেলেটা আমার অনেক প্রতিভা, অনেক প্রতিভা। তখন আমি ওর বাবার সাথে আলাপ করলাম, যখন আমি ডাক্তার দেখাইতেছি, আসতেছি যাইতেছি, ডাক্তার আমার অনেক কিছু শিখাইছে। আমি এই পর্যন্ত অনেক কিছু শিখছি যেগুলা এখনকার বর্তমানের মায়েরাও বুঝে না। মানে আমি যেগুলা শিখছি 15-20 বছর আগে থেকে, আর 22 বছর চলে, এখন বয়স 22 বছর চলে। আমি আরো 21-20 বছর আগের কথা মনে করেন। আমি তখন ওরা শিখাই দিত যে বলটা আমি হাতে দেখাই দিব এইভাবে, যেটা হচ্ছে বল, এইভাবে মানে দূরে থেকে যেন বুঝতে পারে যে আমি মুখে উচ্চারণ করতেছি। বলও তো কথা বলতে পারতো না, শুধু ওর উচ্চারণ ছিল মা। ওর দাদারা বলতো আইয়া, বাবাও বলতে পারতো না, মানে এই 2টা উচ্চারণ ছিল। তখন আমি তো কান্না করতাম শুধু, যে কথা বলতে পারে না কেন। অনেকে বলতো কি বলে করে না, যে বাসি চুলার ছাই, যেটা মানে গোবর, যেটা গরুর গোবর বলে, সেটা পুরাইয়া যে ছাইটা হয়, ঘষির ছাই, সেই ছাইটা দিয়ে প্রতিদিন সকালে ওর হাত পা গুলা ঢলবেন, আর ওরে পিড়া ধরে হাঁটাবেন। তাই আমার ভিতরে এমন একটা মানে ফিলিংস আসলো যে আজকে যদি আমার ছেলেটা হাঁটতো, বা আমি যদি দেখতাম, তাহলে আমি চিৎকার করে আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ, আমার ছেলে হাঁটতে শিখছে। আমি এত খুশি হইতাম যে আমার চেয়ে আর কেউ খুশি হতো না।
এদের মধ্যে যখনই আপনার করতো বাচ্চারা সবাই কাপড় চোপড় পরে জুতা টুতা পরে বেড়াইতে যেত ঘুরতে যেত, তখন আমার কাছে মনে হতো কি আমি আমার ছেলের জুতা দুইটা ওই জায়গার মতোই আছে। তখন আমার ছেলে একদিন বলতেছে কি হাতটা দেখা দিতেছে ওই জুতা জোড়া আমি পরবো, আমার ওই জুতা জোড়া পরাই দেবো, মানে ইশারায় দেখা যাচ্ছে আমি বাইরে যাবো, আমি ওদের সাথে ঘুরবো, মানে তো কথা বলতে পারতাম না কিন্তু ওর ইশারাগুলো আমি বুঝতাম। তারপরে মানে আমার কাছে মনে হতো কি আমি সারা ঘরের যত জিনিসপত্র আছে সব কিছু যেখানেটা সেখানেই আছে, আমার বাচ্চা আছে ঘরে, বুঝাই যায় না যে আমার বাচ্চা এলোমেলো করে না, আমি গুছাই না, সারাক্ষণ নিয়ে শুধু এই টেনশনই করতাম, এই চিন্তা করতাম, কষ্ট আর কষ্ট, মানে আমি কারো কাছে বলতেও পারতাম না। হঠাৎ করে পাশের এক মহিলা এসে বলতেছে তুমি এই বাচ্চারা শুধু শুধু পালতেছো, এই বাচ্চা 6 মাস থেকে 6 বছর বাচ্চা, এর বেশি বাঁচে না। তা আমার মনে হলো কি আল্লাহ আমার দুনিয়াতে এই বাচ্চা ছাড়া তো আর কিছুই নাই, কারণ আমার হাজবেন্ড থাকে বাহিরে, আমি একটা অসহায়ের মতো লাগলো। তখন আমি এত কান্না করতেছিলাম, প্রথম সন্তান, হ্যাঁ এত কান্না করতেছিলাম যে আমি আমার কান্নায় আশেপাশের মানুষ শুধু জড় হয়ে গেছে গা, যে উনি এত কান্না করতেছে কি লিগা। তখন আমার মানে ফ্যামিলি যে আমার দেবর ছিল উনি ওই লোক মহিলাটার অনেক রাগারাগি করছে যে ওনার বাচ্চাটা এত অসুস্থ, ওই হিসাবে ওনার মনটা অনেক ছোট, তারপর আপনি কেন ওনারে আবার কষ্ট দিতেছেন। তো এই সময়গুলো আমি পার করে গিয়ে যখন আমি আমার ছেলেটারে চিকিৎসা করানোর পরও ঠিক হইতেছে না, তখন আমি ঢাকা যখন ডাক্তার দেখাই, ডাক্তার দেখানোর অবস্থায় আমি একটা খোঁজ পাই যেটা হচ্ছে আপনার এই স্বাস্থ্য প্রতিবন্ধী ক্লিনিক, যেটা বলে যে প্রতিবন্ধী ফাউন্ডেশন, হ্যাঁ প্রতিবন্ধী ফাউন্ডেশন, ওইখানে আপনার একবার খিচুড়ি উঠছিল আমার ছেলে 3 ঘন্টা পর, 3 ঘন্টা যাবত খেয়েছে, তারপরে এমন অবস্থা ছিল পাগলের মতো হয়ে গেছিলো। তখন ওর বয়স 8 বছর, তখন ওই ওই ডাক্তারটা যখন ডাক্তার খাদিজা রহমান, ওনারা দেখানোর পরে উনি একটা ওষুধ দিল, আর ওনার সাথে আমি আলাপ করলাম যে আমি আসলে কি করতে পারি, আপা আমি কি এমন কোনো জায়গায় যাইতে পারি যেখানে রাইখে আমার বাচ্চাটার চিকিৎসা হয়, আমি তো আর পারতেছি না, আমি কোনো কিছুতেই কুলাইতে পারতেছি না, আমার ছেলেটার তো কোনো কিছু হইতেছে না। তখন উনি বললো যে আপনি এখানে কিভাবে থাকবেন, এখানে তো প্রচুর ভাড়া, খরচ বেশি, আপনি স্কুলের খরচও দিতে পারবেন না। তখন আমি চিন্তা করলাম যে আমি তাহলে কি করা যায়, কারণ আমার ফ্যামিলি থেকে আমার বাইরে দিয়ে দিতেছে না, আমি বড় বউ, আমার অনেক দায়িত্ব, আমার শাশুড়ি একজন নর্মাল, উনিও বাক প্রতিবন্ধী, আমার শ্বশুর একজন সোজা শান্ত, আমার ফ্যামিলিতে আমি একজন বুঝবান মানুষ। তখন আমি ওর বাবারে বললাম যে তুমি যদি আমার ছেলে নিয়ে বাইরেতে না দাও তাহলে হয়তো আমি তোমার পাশে আর থাকবো না, আমি চলে যাব। তখন এই কথাটা মানে ও নিচে শক্তভাবে নেওয়ার পরে আমার মানে এই সিআরপি মানে যে ওইখানে আমি ম্যাডামের সাথে আলাপ করছি, ম্যাডাম বলছে আপনি ঢাকা সিআরপি না থেকে, মিরপুর না থেকে আপনি সাভার যান, যেখানে আপনি গেলে সব কিছুর মধ্যে আপনি থাকতে পারবেন। তখন আমি এখানে সাভার আসি, আসার পরে সেটা ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থেরাপি। তখন মনে করেন আমি আসছি যখন, তখন হচ্ছে আপনার 2012 সালের মার্চে আমি আসি। তো আসার পরে আমি স্কুলে দেওয়ার ডিসিশন আমি ওইখান থেকে নিয়ে আসছি, আমার এই বাসায় থেকে বলা হয়েছে যে 6 মাস থাকবেন, 6 মাসের পরে বেশি থাকতে পারবো না, এটা আমার হাজবেন্ড বলছে। 6 মাসের মধ্যে যদি উন্নতি হয় হইলো, না হয় নাই। তো আমার চিন্তা ভাবনা আমার মাথার মধ্যে যেটা ছিল এটা তো আর আমি কারো কাছে বলি না, কারণ আমার সন্তান। তখন আমি কি করলাম, ওরে নিয়ে আসা যখন আমি ভর্তি ছিলাম 14 দিনের জন্য, তখন এরা আমার যখন রাউন্ডে নিয়ে গেল সব কিছু দেখানোর জন্য, তখন আমি স্কুলের স্যারের সাথে কথা বলি যে কীভাবে আমার ছেলের ভর্তি করা যায়, কিভাবে আমি স্কুলে ভর্তি করতে পারি, কিভাবে ওর পরীক্ষা নিরীক্ষা, কীভাবে ওর থেরাপি। তখন এরা আমার ইগুলা দিল, সাজেশনগুলো দিল। তো সাজেশন মতো যখন আমি স্কুলে ভর্তি করে দিলাম, যখন ভর্তি করলাম তখন আমি দেখলাম যে ওর সকালে 8টা বাজে স্কুলে, তারপরে মনে করেন থেরাপি, সকাল ভোরে উঠে আমি নামাজ পড়ে রান্না করে এই ছেলে নিয়ে বাইরে আমি সন্ধ্যা বাসে আসতাম, সারাদিন থেরাপি, স্কুল। আমার ছোট একটা বাচ্চা ছিল, আমার মেয়েটা একসময় বুকে থাপড়ে কান্ত, আমার মা কই, আমার মা কই। আমার এই বাচ্চারা নিয়ে আমি এত কষ্ট করে এ পর্যন্ত আসছি, আমার কাছে মনে হয় যে আমি হয়তো কষ্ট করছি, কিন্তু আজ যখন আমি আমার ছেলের পরীক্ষাটা শেষ হয়েছে, এখন আমার কাছে মনে হয় যে হ্যাঁ আমি কিছু করতে পারছি। কিন্তু এই পর্যন্ত আসার যে আমি যেই সাফারটা করছি, আমার কাছে কি যে পরিমাণ কষ্ট হয়েছে, এখনো যে আমি কষ্ট করতেছি। আমি একজন স্যারের কাছে গিয়ে হাত পায়ে ধরা লাগে, আমার ছেলের অসুস্থ, একটা মায়ের কাছে গিয়ে রাইটারের জন্য হাত পায়ে ধরা লাগে, টাকাও খরচ করছি। আমার কাছে মনে হয় যে আমি একটা মানে আসলে আমার নিজে মনে হয় যে আমি আসলে একজন সচেতন মা, কারণ আমার আরো 2টা বাচ্চা আছে। আমি চিন্তা করি যে হ্যাঁ আমি যদি আজকে সুস্থ বাচ্চা হইতো, আমি তাহলে কি যে যত্ন করতাম, আর অসুস্থ বাচ্চারা আমি যেভাবে যত্ন করে পালতাছি, অন্য মানুষরা আমার কাছে সুস্থ বাচ্চারা এত যত্ন এত আদর করে না, এত মানুষের কাছে হাত পায়ে ধরে না, ছেড়ে দেয়।
ছেড়ে দেয়, যার যার মতো বাচ্চা যাইতে আসে আস্তে আস্তে স্কুলে, আর আমার পিছন পিছন থাকা লাগে, আমার ছেলেটা পড়ে গেল নাকি, আমার ছেলেটা কোথাও ব্যথা পেলো নাকি, ওই আমার ছেলেটা কি করলো, তো এরকম চিন্তা ভাবনা জানি আমার আর না করা লাগে। এই জন্যই আমি এত কষ্ট করা। আমার ছেলেটা এখন আল্লাহর রহমতে একা হাঁটতে পারে, একা বাইরে যায় ঘুরতে পারে, এই যে আপনাদের সাথে কথা বলতেছে, আবার নিজের ঘরের মধ্যে ওই আমার ছোট মেয়েটা আছে, ওর সাথে মিলেমিশে থাকে, নিজের ওয়াশরুমে নিজে যায়, নিজের কাপড়টা নিজে পরে, নিজের কাজ নিজে পারে, নিজের কাজটা নিজে তাছাড়া ও করে। নিজে তবে একা একা দেখা যাচ্ছে কাছাকাছি একটু কিছু কিনে নিয়ে আসতে পারে, একটু স্কুলে আমি যেতে পারে। আমি জানি না আমি সামনের দিকে ওরা কিছু দিতে পারবো কিনা, বা আমার সামর্থ্য আর তবে কিছু ও হইব বেঁচে কিনা। থাকুক, এটাই আমাদের তবে কাছে প্রত্যাশা, আমাদের চোখের হ্যাঁ, সামনে ও হ্যাঁ, সুস্থভাবে চলে। হ্যাঁ, আমার ছেলেরা আমি সবসময় এই এর থেকে চিন্তা বেশি কিছু না, একটা স্পেশাল সবসময় বাচ্চার মা চায় না। সবসময় এই চিন্তাই করতাম যে থাক আমার ছেলে অসুস্থ থাক, আল্লাহ কিছু কোনো দরকার রকম নেই, সুস্থ আমাদের- তাও জানি ভালো থাকে, সুস্থ থাকে, হ্যাঁ। ও নিজের ভাবটা নিজে প্রকাশ করতে পারে, নিজের চিন্তা নিজে করতে পারে, এই তো আর কি। মানে আমি এ পর্যন্ত আসছি, আমি চাই যে এরকম অসুস্থ বাচ্চার মায়েরা আর যারা আছে তারা যেন আমার ছেলেটারে দেখা তাদের ছেলে মেয়েদের যেন পড়ালেখা বন্ধ না করে, তারা যেন ঠিকঠাক মতো চেষ্টা করে। কারণ এইসব বাচ্চাদের আপনার লালন পালন করার অনেক খরচ বহন করতে হয়। আমার ফ্যামিলিগতভাবে আমি কারো কাছে কোনো সাহায্য কোনোদিন আমি চাই নাই, কোনোদিন পাইও নাই। নিজের কষ্ট করে, নিজের হাজবেন্ড নিজে কষ্ট করে এই পর্যন্ত আসছি। যদি বলেন যে হ্যাঁ তাহলে কেন আপনি আমার ফ্যামিলির সাথে সব, আচ্ছা আল্লাহ হাফেজ।